কক্সবাজার ভ্রমণে আসছেন, সমুদ্রে গোসল করেছেন, ছবি তুলেছেন, অনেক স্ক্যামের শিকার হয়েছেন। তারপরে যদি আমরা একটু হিমছড়ি পাহাড়ে ঘুরতে না যাই আর সেখানকার ঝর্ণা যদি একটু উপভোগ না করি, তাহলে সেটা হয়ে যাবে সব থেকে বড় মিস্টেক। তো চলুন, এখন যাচ্ছি হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় দেখতে। উর্রে উর্রে, ওয়াও, হোয়াট এ নাইস প্লেসেস। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র সৈকত, এ যেন প্রকৃতির অনন্য এক রূপসী সৌন্দর্য, যেটা আমরা এখানে না আসলে কখনো উপলব্ধি করতে পারবো না। প্রচণ্ড গতিবেগে ছুটে আসা বাতাসের আওয়াজ যেন কানকে স্তব্ধ করে দিচ্ছিল, আর আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম। আমরা কক্সবাজার থেকে যে গাড়ি নিয়েছি, সে গাড়ি যেটাকে বলা হয় চান্দের গাড়ি। আসলে চান্দের গাড়ি যদি আমরা গ্রুপ করে যাই, তাহলে মোটামুটি স্বল্প প্রাইজের মধ্যেই নেওয়া যায় অনেকগুলো মানুষ একসাথে। যদি পার্সোনাল যাই, তাহলে কিন্তু প্রত্যেকের খরচ পড়ে যায় প্রায় 200-250 টাকা করে ভাড়া। এছাড়াও রয়েছে অটোরিকশা বা সিএনজিও রয়েছে, বাইকও কিন্তু রয়েছে, ইজি বাইক, যেটা নিয়েও কিন্তু সেখানে ভ্রমণে যাওয়া যায়। আসলে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা চলে যাচ্ছি হিমছড়ি পাহাড়ের দিকে। রাস্তায় চলাকালীন আমাদের সাথে যে বন্ধু বান্ধব ছিল, তাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কি পাহাড় ভালোবাসো নাকি সমুদ্র। তো তারা পরক্ষণে উত্তর দিয়েছে আমরা দুইটাই ভালোবাসি, কারণ আমরা এখন দুইটার ঠিক মধ্যবর্তী অবস্থান দিয়েই আসলে রাস্তা অতিক্রম করতেছি। আমরা মোটামুটি কিন্তু এখন আইসা পড়ছি ইয়ের মধ্যে। আমাদের 3টা গাড়ি নিচে, এই যে 3টা গাড়ির লোক সকল সবাই, ওই যে প্রথম একটা, এই যে একটা দ্বিতীয়, আর এটা হচ্ছে 3য় নাম্বার। আপনাদের আসলে কেমন লাগছে? খুবই পার্সিয়ালিটি করছে না আসলে কেমন লাগছে, মানে এই যে গাড়িতে জার্নিটা? এই লাগছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। যদি বলা হয় যে পাহাড় নাকি সমুদ্র, এখানে তো বলবে দুইটাই। মাঝখানে একটা বিশাল রাস্তা, সেখান দিয়ে আমরা চলছি। জি তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর এখন আমরা এই সমুদ্রটা উপভোগ করবো। তো আমরা এখন এই হিমছড়ি পাহাড়ের উপর উঠবো। এটাতে আমরা আরো আগে একবার উঠেছিলাম। তো বিষয়টা এখন দেখি টিকিট কত টাকা করে বা পরিস্থিতিটা কেমন, একটু যাই দেখি। হাই দেন স্যার, আমরা যে আসছি এখানে, আপনার আসলে মানে অনুভূতিটা কেমন লাগতেছে এখন? ওয়াও, এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, এটা দেখার মজাই আসলে আলাদা। আসলে এটা বলে বোঝানো যায় না, যারা আসে তারা অবশ্য রিয়েলাইজ করতে পারে। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য যে গেট রয়েছে, সেটার ডানে বামেই রয়েছে বেশ কয়েকটা রেস্টুরেন্ট, যেখানে সি ফুড পাওয়া যায় অ্যাভেলেবেল। সৌন্দর্য উপভোগ করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য, কেননা আমাদের হাতে সময় খুবই অল্প। যে অল্প সময়ের মধ্যে আসলে বেশ কয়েকটা জায়গা পরিদর্শন করতে হবে, যার ফলে আমরা এই রেস্টুরেন্টগুলো দেখেছি, বাট এটার মধ্যে প্রবেশ করতে পারিনি এবং কোনো সি ফুডও ট্রাই করতে পারিনি। এখানে সি ফুড, সি শাইন, হ্যাঁ। এই যে এটা হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র, এখান থেকে প্রবেশদ্বার। আমরা এখান থেকে ভিতরের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে আসলে মানে কেউ সফর করতে আসলে এখানে ব্যাপক পরিমাণে সরঞ্জামের জিনিস পাওয়া যায়, যেগুলো এখান থেকে অবশ্য নিয়ে যাওয়ার একটা স্মৃতি বটে। কারণ আমরা এইসব জিনিস অন্যান্য জায়গায় পেলেও এখান থেকে যদি নেই, তাহলে সেটা একটা স্মৃতি হিসাবে কাজ করে। সেই যে আমাদের চতুর্দিকে ব্যাপক পরিমাণে দোকান রয়েছে। এখানে কিন্তু কাপড় চোপড়ের দোকানও রয়েছে, কেনাকাটা করা যাবে হিউজ পরিমাণ। আর এখানে মেইন গেট, যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করব। জি স্যার, প্রবেশ করে ফেলেছি ভিতরে। এই যে এই ভিতরে প্রবেশ করার পরে যে চমৎকার একটা দোকান, যেখানে পাথর পাওয়া যায়, ঝিনুক পাওয়া যায়, অসম্ভব সুন্দর। দেখো, এই যে একটা দোকান, এইদিকে প্রত্যেকটা দোকানে আসলে এইসব জিনিস পাওয়া যায়। তার মধ্যে সব থেকে সুন্দর দোকান এই যেটা, পাথরের সমাহার। দেখা যাবে না? আচ্ছা, এটা এখন উপরের দিকে যাচ্ছে যারা, সবাই আমরা উপরের দিকে যাই। প্রথমে আমরা রাকিব ভাই স্যার, এইদিকে এই বরাবর কি আছে, ঝর্ণা? তো আমরা আসলে তাহলে প্রথমে ঝর্ণাটা একটু উপভোগ করে আসি। হ্যাঁ, সেটাই তো। আর ঝর্ণা সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন এই ঝর্ণাটা কি আসলে প্রাকৃতিক নাকি কৃত্রিম? প্রাকৃতিক, বৃষ্টি হলে ঝর্ণা পানি বেরিয়ে যায়। আচ্ছা। পাহাড়ের মধ্যে যে পানিগুলো থাকে না, অনেক সময় পানি তখন এগুলো পরে আস্তে আস্তে বাইরে হাওয়া বৃষ্টি
আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে হরেক রকমের খাবার, বেশিরভাগ হচ্ছে ফুড কোয়ালিটি। হ্যাঁ, পেঁপে, মিষ্টি পেঁপে পাহাড়ি রাখবেন কেন? পাহাড়ি পেঁপে। জি জি আসতেছি, আমরা আসতেছি, আগে একটু আমরা হ্যাঁ জি জি, ঝর্ণা তো আমরা ওই সময় দেখছিলাম। তো পানি এখন কোথা থেকে আসছে? এখন তো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নাই। আমাদের সবার মনে কিন্তু একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে এই যে এখন কিন্তু বৃষ্টি, তারপরে হচ্ছে ঝড় তুফান, এগুলো তেমন কিছুই নাই। আসলে পর্যটন কেন্দ্রগুলো এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে এবং অবাঞ্ছিতকর অপ্রীতিকর অনেক দৃশ্য আমরা দেখতে পাই। সেগুলো খুবই আসলে মানে খুবই খারাপ লাগে। যেমন ধরো আজকে আমরা যেটা আমাদের গ্রুপের সাথে আসছে, সেখানে টিচার ছিল আর আমরা স্টুডেন্টরাও, কিন্তু এইখানে এই ঝর্ণার এখানে এসে দেখি মেয়েরা হচ্ছে এই ঝর্ণার মধ্যে গোসল করতেছে আর কি অঙ্গভঙ্গিতে ছবি তুলতেছে। সেগুলো খুবই অপ্রীতিকর একটা দৃশ্য, যেগুলো দেখে আসলে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। তো এই অপ্রীতিকর ঘটনাগুলো দেখেও আসলে আমাদের ট্রাভেল করতেই হবে, ঘুরতে হবে এবং পৃথিবী দেখতে হবে, কারণ পবিত্র কোরআনেও আসলে পৃথিবী ঘোরার কথা বলা হয়েছে, দেখতে বলা হয়েছে। তো ঝর্ণা পরিদর্শন করার পর আমরা যাচ্ছি হচ্ছে পাহাড় দেখবো। তো পাহাড় দেখতে যাওয়ার এই যে পাশে যে একটা বসার সিট আছে, সেখানে বসেও কিন্তু ছবি তোলা যায়, সবাই ছবি তুলতেছে আর আমরাও কিন্তু আসলে ছবি টবি তুলবো সেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ভিডিও ক্যামেরা যেহেতু রানিং, সেহেতু আমি ছবি তোলার সময় পাই নাই। ইনি হচ্ছে আমার অনারেবল টিচার, তিনি হচ্ছে ছবি তুলতেছে আর তাকেও আমি 2-1টা ছবি তুলে দিয়েছি। এরপরে আমরা আবার পিছন দিকে রওনা হচ্ছি। সেখানে গিয়ে শুরু থেকে উঠবো হচ্ছে একেবারে হিমছড়ি পাহাড়ের চূড়ায়। সেখানে যাওয়ার পথে আমরা যে ফলগুলো দেখতে পেলাম, সেগুলো নাকি সব পাহাড়ি ফল। আসলে পাহাড় ছাড়া ওখানে কী বা আছে? পাহাড়ি ফলগুলোর স্বাদ নাকি অসম্ভব সুন্দর হয়। সে বিষয়ে কিন্তু ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, সেটা পরবর্তীতে আসতেছে। আর এর বাইরেও এর আশেপাশে রয়েছে অনেক রকমের নানান বাহারি জিনিস, যেগুলো পর্যটকরা কিনে তারপরে হচ্ছে উপভোগ করে। আসলে এখানে রয়েছে ক্যাপ, তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনা, তারপরে আমাদের ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র রয়েছে। তো এই জিনিসপত্র কিন্তু আমরা এখানে ওখানেও পাই, কিন্তু ওইখান থেকে নিয়ে আসাটা হচ্ছে একটা স্মৃতি। তো এই স্মৃতিগুলো আসলে সংরক্ষণ করা উচিত। তো আসলে প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্ট বা পর্যটন কেন্দ্রে বেশিরভাগ যে জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে হয়েছে নারীদেরই বিশেষ জিনিসপত্র থাকে, ছেলেদের তেমন একটা থাকে না। আর এখানে যেগুলো রয়েছে সেখানেও কিন্তু অধিকাংশই নারীদের। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওই আচার, তারপরে হচ্ছে মানে পাথর, তারপরে ঝিনুক, মুক্তা, এগুলো। ঝর্ণা আমরা ঘুরে দেখেছি, এখন যাচ্ছে হচ্ছে হ্যাঁ তা তো অবশ্যই। এখন হচ্ছে আমরা এইখান দিয়ে এই যে এখান থেকে একটা রাস্তাটা ধরে ওই যে সিঁড়িটা, ওই সিঁড়ি দিয়ে একেবারে উপরে উঠে যেতে হবে, একদম আমরা হিমছড়ি পাহাড়ের চূড়ান্তে পৌঁছে যাব। আসলে পাহাড়ি অঞ্চলের যে ঝিনুকের মুক্তাগুলো বা ঝিনুকের মালাগুলো পাওয়া যায়, সেগুলো এত বেশি সুন্দর যে কেউ এটার প্রতি আকৃষ্ট হবে। যদি হয় মেয়ে মানুষ, তাহলে তো কোনো কথাই নেই, তার কিন্তু এতগুলো শপিং করতে হবে এখান থেকে। আর ছেলে মানুষ যারা আছে তারাও কিন্তু তাদের প্রিয়জনদের জন্য নিয়ে যায়, মা বোন যারা আছে তাদের জন্য নিয়েই যেতে পারে। কৃত্রিম নাকি প্রাকৃতিক বুঝতে পারলাম না, সেই ঝর্ণাটা একটু আগে পরিদর্শন করেছি। প্রাকৃতিক আউটপুটটা ডিজাইন করা হয়েছে না পানির সোর্স, তাহলে এখন পানি কোথা থেকে আসে? এখন তো বৃষ্টি লাগে না, ঝর্ণা অটোমেটিক্যালি সবসময় কাজ করে। তাহলে ওই পানিটা কোথা থেকে আসে? আকাশের উপরে মেঘে জমে। তো আমরা হচ্ছে সেই ঝর্ণা দেখে সিঁড়ি বেয়ে উপরের দিকে। পাহাড়ের সিঁড়িটা এতটাই উঁচু, সেখানে কিন্তু এমনিতেই মানে খালি পায়ে বা খালি হাতে উঠতে মোটামুটি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো সেখান থেকে যে একটা ভুল কাজ আমরা করে থাকি, যে আমার সামনে রাকিব ভাই আছে, উনি কিন্তু আনফর্চুনেটলি ওনার ব্যাগটা সাথে করে নিয়ে আসছে। ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, সো ব্যাগ নিয়ে উপরে উঠতে কিন্তু আরও বেশি একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি। আসলে এখান থেকে উপরের দিকে যেতে যেতে পা কিন্তু ব্যথা হয়ে যাবে প্রায়, কারণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে বেশ খানিকটা কষ্টই হয়। একটুখানি ওঠার পরে এখানে একটু বিশ্রামের জায়গা রয়েছে। তো সিঁড়ি বেয়ে ওঠার পরে 2-3 ধাপে কিন্তু বিশ্রামের জন্য জায়গা রয়েছে, যেখানে একটু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে। আর যদি আপনারা যারা মানে অ্যাডভেঞ্চারের কোয়ালিটি এরকম পাহাড়ে উঠতে চান, তাহলে
পাহাড় পরিদর্শন বা পাহাড়ে ওঠার সময় অবশ্যই পানির বোতল হাতে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পানির পিপাসা পাবে। আর পর্যটন কেন্দ্রে এমনিতেই সব কিছুর দাম বেশি থাকে, সেই সুবাদে পানির দামটাও কিন্তু বেশি। আর পানি যত উপরে উঠবেন তত দাম বৃদ্ধি পেতেই থাকবে। একেবারে পাহাড়ের চূড়ায় যখন যাবেন তখন কিন্তু পানির দাম আরও বেশি বেড়ে যাবে। যে পাহাড়ে ট্রেকিং 17 ঘন্টা হাঁটার অভ্যাস আছে আমার। তাই না? এরকম রাস্তা না, সিঁড়ি নাই ওটার মধ্যে। তাহলে ওটা কিভাবে? স্লিপ খেয়ে পড়বা, বাঁশ দিয়ে ধরে ধরে ওটা স্যার জিগাও বুঝলে? এটা কোন জায়গাটাতে? বান্দরবনের একদম ভিতরে। তাহলে আমাদের ওখানে একদিন নিয়ে চলে 30 তারিখ রেডি দেখবো। চলতি মাসে 30 তারিখে। খাটি বাস পালন করবো পাহাড়ে। ও আচ্ছা, এইখান থেকে কিন্তু নিচে বেশ খানিকটা নিচুই দেখাচ্ছে, যদিও আমরা এখানে আরে শ্বাস কমলো অটোমেটিক করতে পারবা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব ভালো একটা টেকনিক হতে পারে উপরে ওঠার হ্যাঁ, জন্য। মুখ দিয়ে শ্বাস ছাড়া যাবে না, নাক দিয়ে ছাড়বে। ওকে আছে? হ্যাঁ, পাহাড়ে ওঠার অভ্যাস কিন্তু আমার আছে, কেননা আমি 2017-তে একবার গিয়েছিলাম ঠিক এই জায়গাটা দিয়ে। তারপরে হচ্ছে আমি অল্প একটু উঠতেই একদম হাঁপিয়ে গেছি, শ্বাসের পরে শ্বাস উঠতেছে। আপনারা যারা নতুন যাবেন তারাও কিন্তু অবশ্যই এরকম একটা সমস্যার মধ্যে পড়েই যাবেন। আর যাদের হাঁপানি অসুস্থতা আছে তারা কিন্তু বি কেয়ারফুল, সাবধান। ওঠো ওঠো। স্যার আসলে এই সিঁড়িটা মানে একেবারে পাহাড়ের উপরে উঠতে মোট কত সময় লাগতে পারে? পাহাড়ে চড়াটা যতটা কষ্টকর ততটাই অ্যাডভেঞ্চার এবং ততটাই মজাদার। এর অন্যতম কারণ হচ্ছে পাহাড়ে আপনি যখন যাবেন তখন আপনার সাথে থাকবে লম্বা এত বড় একটা টিম। তো সেই টিমের সবাই থাকবে অনেক আনন্দ উল্লাসে উৎফুল্ল। আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, ইট ইজ ভেরি হার্ড। টেক সাম ব্রেথ ডিপলি। ভাইয়া কিন্তু ছবি দেখার আগে বাইরেলে 600 টাকা নিয়ে। Can be a physical exercise. Yes. আসেন আসেন, আমরা সবাই আছি। এই যে হাসি খুশি আনন্দের সাথে আমাদের যে কষ্টটা রয়েছে পাহাড়ে ওঠার, সেটা কিন্তু একেবারেই নিমিষেই দূর হয়ে যাচ্ছে। আমরা যতটাই ক্লান্তটা হই না কেন ততটাই আবার স্ট্যামিনা আমাদের মধ্যে বৃদ্ধি পায় সবার আনন্দ উল্লাসে। আচ্ছা, আমরা ব্যাপক পরিশ্রমের মাধ্যমে উপরের দিকে এগোচ্ছি। এখানে একটু কোমল বাতাস পাওয়া যাচ্ছে, যেটা একটু নিয়েই প্রথমে, তারপরে হচ্ছে সামনের দিকে যাব। ভাই, আপনার কেমন লাগতেছে? দম ছাড়তে পারি না। হিমছড়ি পাহাড় মানেই হচ্ছে কি, হ্যাঁ, মানে শ্বাসরোধ করা একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা। নামারও কিন্তু একটা জায়গা রয়েছে, যেটা দরকার নেই। নামার জায়গা আছে বাট আংশিক, তারপর একটা কাঁচা রাস্তা। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে এটা কাঁচা রাস্তা, ঘুরে ঘুরে নাম, বুঝে একটা সিঁড়ি ঝর্ণার দিক দিয়ে। আচ্ছা আচ্ছা, আসো। এই কাঁচা রাস্তাগুলো যারা এখানকার স্থানীয় আছে তারা বোধহয় মানে পারবে। অন্যথায় ঝুম চাষের জন্য তারা যায়। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু ওই তাও জানা ভাই। আচ্ছা, এই আওয়াজের মাধ্যমে তারা কি বোঝাতে চাইছে মূলত স্যার? ও আচ্ছা আচ্ছা, ওই ভাই নিচে নি, এনে কি করেন আপনি? ওকে ওকে ওকে, আমরা একেবারে ও হারা উপরে দে, ওই দিকটা নেই মনে হচ্ছে। পাহাড়ের চূড়ান্তে উঠে এসেছি প্রায়। তো এটার যে একটা অভিজ্ঞতা অসম্ভব সুন্দর। একজন নতুন মানুষ যদি এখানে আসে তাহলে তার প্রায় 10 মিনিটের মতো সময় লেগে যেতে পারে একদম উপরে উঠতে। আচ্ছা, এইখানে লেখা আছে হচ্ছে আই লাভ হিমছড়ি। এই যে সেই গেট, এই পর্যন্ত আসতে মোটামুটি 10 মিনিটের একটা লম্বা পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষায় পাশ করাটা খুবই একটা টাফ। আসলে হাঁটার অভ্যাস না থাকলে তাদের অবস্থা খুবই বেহাল দশা হয়ে যায়। আর আমরা যদি এখান থেকে ঠিক এই গেটটা থেকে যদি নিচটা একটু দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে জাস্ট ওয়াও, দেখো, ও নো, প্রকৃতির যে সৌন্দর্য সেটা কি অস্বীকার করার মতো? কখনোই অস্বীকার করার মতো নয়। নিচেই রয়েছে মেরিন ড্রাইভের যে রাস্তাগুলো সেটা, আর হচ্ছে ওই যে গাছ। হাঁপায় হাঁপায় আর কি একটু রিল্যাক্স করা, তারপরে কমই। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আসার পরে এখানে কিন্তু একটা বিশ্রামের জায়গা আছে, সেখানে বসে একটু সময় বিশ্রাম নেওয়া যেতে পারে। আর এই বরাবর আছে হচ্ছে ডাব। ডাবগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব ভালো, বাট এখানে মনে হচ্ছে অনেক দামি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাবে দেখি, আগে আগে সামনের দিকটা একটু পরিদর্শন করে আসি।
ব্যাপক পরিমাণ মানুষের আনাগোনা এখানে রয়েছে। তো আমরা একটু সামনের দিকে যাই, সামনের দৃশ্যগুলো আমরা সুন্দরভাবে পাহাড়ের উপর থেকে আসলে এই যে দেখো এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা বসার জায়গা আছে যেখানে বসে একটু সময় বিশ্রাম করা যেতে পারে। আচ্ছা, এইখান থেকে এইখানে বসার পরে ওই যে দেখো নিচে যে কিন্তু যে সুন্দর একটা জায়গা আছে যেখানেও বসে সুন্দরভাবে ছবি তোলা যাবে। আর হচ্ছে হিল ভিউ পাওয়া যাবে, হিল ভিউ। হ্যাঁ, হিল ভিউ জাস্ট ওয়াও। তাহলে প্রত্যেকটা সাইড আমরা একটু ঘুরে ঘুরে দেখি। দেখেন ওদিকটা নেই মনে হয়, খবরটা পড়বা। আচ্ছা, এই যে রাস্তাটা আছে এখান থেকে যদি আমরা নামতে যাই তাহলে কিন্তু একেবারে রফা দফা হয়ে যাবে, আমাদের ক্ষুদ্র এই জীবনের একটা রফা দফা হয়েই যাবে। এই যে দেখো জাস্ট ওয়াও, এখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, উফ, লাজবাব। এটাই আচ্ছা। তো আমি যদি সামনের ক্যামেরা আসি তাহলে আমার ব্যাক সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু বসে এই যে দেখো বাতাস আসতেছে, অসম্ভব সুন্দর বাতাস। এখানে বসেও কিন্তু একটা ছবি তোলা দরকার, ছবিটা তুলবো আমরা এখনই। তো চলো, এখানে কিন্তু আমরা দেখতে তুলতেছে, তো আমরাও হচ্ছে আমাদের স্মৃতি সংরক্ষণের জন্য দুইটা ছবি এখানে না তুললেই নয়, তো ছবি দুইটা তুলে নেওয়া যাক। তো এখানটার ভিউ নেওয়ার পরে আমরা যাচ্ছি আর একটু সামনের দিকে। সামনের দিকটা কিন্তু আরো সুন্দর, ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, মেবি ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখানে মোটামুটি বসে চা নাস্তা খাওয়ার যেতে পারে। নামতে তো কষ্ট নাই। না, ওরা তো যাই আইছে এলিয়া কইলাম। আচ্ছা, সামনে যে জায়গাটা আছে ওইখানের ভিউটা আমরা একটু নিয়ে আসি, ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিয়ে আসি। এই যে একেবারে আপ ইন দ্য হিল, এখানে যে সুন্দর বাতাস, আসলে পরিবর্তন তেমন একটা আসেনি। 2017 সালে যেমনটা ছিল ঠিক তেমনই রয়েছে মোটামুটি দেখা যাচ্ছে। এখানে উঠে আছে হচ্ছে যে কোমল পানীয়ের মতো হচ্ছে শরবত কোয়ালিটির কিছু একটা, এখানে বিশ্রাম করার জায়গা, এখানে হচ্ছে স্টল। কোন সাইডে ওদন নাইম না গেছ? আচ্ছা, এই যে আমরা চলে এসেছি হচ্ছে এইখানটাতে। এই যে এখানে বসে হচ্ছে যে ভিউটা দেখা যায়, সমুদ্রের যে ভিউটা আমরা এখান থেকে দেখতে পাই সেটা কিন্তু অন্য কোথাও থেকে দেখা যায়। আমরা হচ্ছে এখান থেকে একেবারে নিচের জায়গাটা দেখবো। এখানে আসার পরেও আসলে আপনাদের চোখে পড়বে বেশ কয়েকজন ক্যামেরাম্যান যারা কিন্তু ছবি তোলার জন্য ব্যাপক পরিমাণে উৎফুল্ল হয়ে থাকবে, আর প্রত্যেকটা ছবির প্রাইস নেবে 5 টাকা করে। এখানে আসলে সবাই একটা ফটো তুলতে চায়, মানে ক্যামেরায় ক্যাপচার করতে চায় নিজেদের স্মৃতিগুলো। এই যে এখানে রয়েছে দুইটা দোলনা যেখানে বসেও কিন্তু খুব সুন্দরভাবে ছবি ক্যাপচার করা যায়। আর এইখানটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছবি তোলার জন্য। আমরা এখন হিমছড়িতে। তো আমাদের একেবারে পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তারপরে হচ্ছে আমরা সুন্দর একটা সময় উপভোগ করেছি। এবার চলে যাওয়ার পালাও কিন্তু চলে এসেছে। তো এখন যেতে হবে নিচে দিকে, আমাদের যাত্রা রয়েছে অন্য একদিকে। আমাদের স্বল্প সময়ের মধ্যে বেশ কয়েকটা জায়গায় ট্যুর ছিল, যার কারণে হচ্ছে ব্যাপক দৌড়দৌড়ের মধ্যে আমাদের সময় কাটাতে হয়েছে। আমরা হিমছড়ির চূড়া থেকে একেবারে বিদায় নিচ্ছি, বিষয়টা নিচের দিকে যাচ্ছি। আসলে এই যে উপর থেকে নিচে যাচ্ছি, নিচে যাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, তেমন একটা কষ্ট নাই, বাট উপরে উঠতে যে একটা পরিশ্রম হয় সেটা কিন্তু ব্যাপক পরিমাণে কষ্টসাধ্য। আর হচ্ছে ব্যাপক পরিমাণে হচ্ছে পরিশ্রম করেই উঠতে হয়। তো এই পরিশ্রমের জন্য অবশ্যই সাথে রাখা উচিত হচ্ছে পানির বোতল, কারণ একটু খানিকটা বাদেই হচ্ছে পানির তৃষ্ণা পাবে। হ্যাঁ, এখন ওই যে আমরা ইয়ের পারে একেবারে সমুদ্রের পারে গিয়ে হচ্ছে সমুদ্রের পানিতে পা ভিজাবো আর হচ্ছে ছবি তুলবো। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে এই যে আমাদের দেখতে পাচ্ছি অনেক মানুষ উপরে দিকে উঠছে, আমরা নিচের দিকে যাচ্ছি, আমাদের তেমন একটা কষ্ট হচ্ছে না, খুব ভালোই লাগতেছে। আসলে এখানটা আমি জানি না ক্যামেরার মধ্যে কতটা ক্যাপচার হচ্ছে বা কতটা দেখা যাবে, কিন্তু আমরা যারা সশরীরে এখানে আসছি তারা কিন্তু জানে। কি রাকিব ভাই কি বলেন? রাকিব ভাই তো জুয়া খেলার নেশায় পড়ে গেছে, ও
যেখানে যাই সেখানে ছবি ওঠানো, ঠিক হ্যাঁ আছে? ছবি আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে যারা ফোন দিয়ে ছবি উঠায় সেটা তো পার্সোনাল, আর ক্যামেরাম্যান দিয়ে যারা ছবি তুলে বা ক্যাপচার করার চেষ্টা করে সেটা একটা লুক লাইক অ্যাজ এ জুয়া খেলা। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা পিকচার বাছাই করার জন্য জাস্ট ওয়ান টাইম অফার দেওয়া হয়, যে আপনি একবার দেখতে পারবেন, পিছনে যেতে পারবেন না। সো এটা একটা জুয়া খেলার মতোই, কারণ এটাতে কিন্তু বেশ পরিমাণ টাকা হাতিয়ে নেয় আমরা যারা পর্যটন আছি বা পর্যটক আছি তাদের কাছ থেকে। সো বি কেয়ারফুল, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তো হিমছড়ি ভ্রমণের যাত্রাটা ছিল এই পর্যন্তই। হিমছড়ির পরে রয়েছে অন্য স্পট, দেখা হচ্ছে সেই স্পটের ভিডিওতে। আল্লাহ হাফেজ।